হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা ব্যাগের দোকানে শ্রীরামপুরে। আসলে এবারে কলকাতা থেকে এত কেনাকাটা করা হয়েছে, একটা ব্যাগ না নিলেই নয়। তাই জন্য দেখতে পাচ্ছ ওইদিকে একটা স্কাই ব্যাগ মানে পছন্দ করা হয়েছে, তো ওটাই একদম ফাইনাল হবে। তাই জন্য চলে এসেছি শ্রীরামপুরে ব্যাগ নিতে। তো এই যে বড়, সব থেকে বড় ব্যাগটাই নিয়ে নিয়েছি আমরা। আর তারপরে ব্যাগ ট্যাগ কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। আর এদিকে মামাম একটুখানি শাড়ি ঠাড়ি পরে একটুখানি ঢং করছে, দেখো সেজে গুজে একদম মানে লিপস্টিক লাগাচ্ছে একা একা। আর ওদিকে স্বপন দেখো মশারির ভেতরে শুয়ে রয়েছে। এত মশা হয়েছিল যে মানে বাইরে থাকা যাচ্ছিল না। আর এদিকে মাম্মাম তো ঢং করেই যাচ্ছে। এদিকে মাও ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছে, শাড়িটা কিন্তু মাই পরিয়ে দিয়েছিল। যাই হোক, কী করবে আর বলো, এইটা তো আমরা বাড়ি আসার আগের দিনের একটুখানি, তাই জন্যে। আর ঘড়িতে দেখতে পাচ্ছ 10:30 প্রায় বেজে গেছে। আর আজ হলো সেই দিনটা, এই দিনকে আমরা মানে সকাল সকাল বেরিয়ে যাব বাড়ি থেকে। অনেক ঘোরা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আজকে আমাদের হলো গিয়ে ফাইনালি আসার দিন, ব্যাঙ্গালোর ফেরার দিন। আর এই যে এই ফটোটা দেখে চিনতে পারছো অবশ্যই, আমাদের বাড়িতেও কিন্তু এরকম একটা সেম ফটো লাগানো আছে। আর এই বাড়ির জন্য একটা নিয়ে আসা হয়েছে, তো ওটাও দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। তো লাস্ট বারের মতো একবার ভালো করে সব ঘরগুলো দেখে নিচ্ছি। আবার কবে আসবো তার নেই ঠিক। আর এই দিনটা না ভীষণই কষ্ট হয়, ভীষণই মানে যতই দিন আসে ততই মানে মনটা খারাপ হয়ে যায়। ফাইনালি সেই দিনটা চলে এসছে, আর কি করব বলো, বাড়িতে তো আসতেই হবে। এখানেই তো সব কিছু রয়েছে, মামামের স্কুল, স্বপনের কাজকর্ম সব কিছু রয়েছে। তাই জন্যে ভালো করে আরেকবার সব ঘরগুলোকে একটুখানি ভালো করে দেখে নিচ্ছি। এই হলো মায়ের রান্নাঘর। এখানে দাঁড়িয়ে কত রান্না করেছি, মানে এত কষ্ট হয়। এখন যে আমি ভিডিওটা এডিট করছি সেটাতেও মানে আমার মানে এত কষ্ট হচ্ছে বলতে বা ইসে করতে, আমার চোখ দিয়ে যেন জল চলে আসে এই দিনগুলো দেখলে। তো যাই হোক, মায়ের এই ঠাকুরের সিংহাসনটাও আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। সকাল সকাল পুজো হয়ে গেছে, আর ওইদিকে ওই যে গোপু সোনা বসে রয়েছে। আর আজকে না হঠাৎ করেই দেখছি মানে গোপুর মুখটা না মানে কীরকম একটা যেন কালো কালো হয়ে যাচ্ছে। তো সকালবেলা মাকে আমি বললাম, এই হলো আমাদের আরেকটা ঘর, এখানে আমরা এই ঘরটায় আমরা শুতাম, আর ওই ঘরটায় বাবা মা। তো ভালো করে একবার সব ঘরগুলো ভালো করে দেখে নিচ্ছি। তো মাকে আমি হঠাৎ করে বললাম, গোপুর আজকে মুখটা কালো হয়ে গেছে। তো মাও বলল, হ্যাঁ দেখ, আজকে তোরা চলে যাবি দেখে গোপুর মুখটা কালো হয়ে গেছে। আর এই হলো সেই ব্যাগ। এই ব্যাগটাই আমরা কিনে নিয়ে এসেছি, এর মধ্যে সব কিছু ঢুকিয়ে নিয়েছি। আর এই যে টোটালি আমাদের সব লাগেজ একদম গোছানো কমপ্লিট। 3খানা ট্রলি হয়েছে, আর স্বপনের পিঠের একটা ব্যাগ, আর একটা আমার কাঁধের ব্যাগ। বাদ বাকি জিনিসপত্র বিছানাতে রয়েছে, ওগুলোকেও ঢোকানো হবে। তো আর কিছু জিনিসপত্র যে চেয়ারে রয়েছে এইগুলো পড়ে যাওয়া হবে। তো চলো, আস্তে আস্তে বেরিয়ে পড়েছি ঠাকুরের নাম নিয়ে, সবাইকে টাটা করে বেরিয়ে অনেকটা দূর চলেও এসেছি। একদম পুরো দক্ষিণেশ্বর বালির ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি আর কি। সামনেই হলো, বাদিকে হলো মা গঙ্গা, আর তার সামনেই হলো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো বাড়ি থেকে আমরা সেদিনকে বেরিয়েছি হলো গিয়ে 2টা নাগাদ বেরিয়েছি, কারণ আমাদের ফ্লাইট ছিল 5:30 নাগাদ, মানে 4:55 ছিল আর কি। তো একটু আগে আগেই বেরোতে হবে, আর অনেকটাই দূর, প্রায় 1.5 ঘন্টা লেগে যায় আমাদের বাড়ি থেকে। তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর ওই দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর ডান দিকে বাঁ দিকে রয়েছে মা গঙ্গা। তো গঙ্গার ওপর থেকেই চলে যাচ্ছি, আর ভালো করে মা গঙ্গাকে একটুখানি ভালো করে দেখে নিচ্ছি, একটুখানি লাস্ট বারের মতো প্রণাম করে নিচ্ছি, কারণ আমাদের ব্যাঙ্গালোরে তো গঙ্গা নেই। আর তার মধ্যে ওইদিকে দেখো মায়ের মন্দিরটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর শুধু কিন্তু আমরা যাচ্ছি না, আমাদেরকে ছাড়তে যাচ্ছে আমার মা, বাবা,
তো যতক্ষণ গাড়ির মধ্যে আমরা যতক্ষণ যাচ্ছি এয়ারপোর্ট, ততক্ষণ তো ভীষণই মজা করতে করতে গেছি, মা বাবাও সাথে ছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু যখন ছেড়ে চলে আসছে তখন এত কষ্ট হচ্ছিল, মানে কি বলবো। সব থেকে বেশি কষ্ট লাগে আমার বাবার জন্য, ভীষণই কষ্ট লাগে। বাড়ি থেকে বাবা ভালো মতনই যায়, মানে কোনো অসুবিধা হয় না, কিন্তু মানে যখন আমাদেরকে ছেড়ে দেয়, মানে এয়ারপোর্টে যখন আমরা ঢুকে যাই, এটা আমাদের সাথে প্রত্যেকবারই হয়। মামামও এবারে খুব কেঁদেছে। আর এদিকে বাবা যখন ছেড়ে দিল, আমরা যখন ঢুকে গেলাম, প্রত্যেকবার তাই সেই বাবার মানে কান্না দেখলে আর থাকা যায় না, এরকম অবস্থা। যাই হোক, আর এদিকে দেখো এয়ারপোর্টে একদম পুরো চলেই এসেছি, মানে যত ভেতরের দিকে ঢুকছি ততই মানে এত কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। আর মানে কি বলবো, কোনো ভাষা থাকে না সেই সময়টা। তো কদিন ভীষণই মজা করেছি। আর গেছিলাম তো অ্যাকচুয়াল আমরা দুর্গাপুজো দেখতে, তো দুর্গাপুজো দেখে থেকে অনেক ঘুরে চারিদিকে ঘুরে না আমাদের টাইমটা চলে এসেছিলো খুব তাড়াতাড়ি বাড়ি আসার। কিন্তু তারপরে আমরা আর কি মানে টিকিটটা ক্যান্সেল করিয়ে আমরা আর কি মানে আরেকটু টাইম বাড়িয়ে তারপরে আবার টিকিট কাটা হয়েছে। আর এই যে একদম চলে এসেছি এয়ারপোর্টের একদম গেটে চলে এসেছি। তো এখন লাগেজ ফাগেজ নামানো হবে। যাই হোক, আর গাড়ি একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তো গাড়িওয়ালা বলল যে যখন তোমাদের হয়ে যাবে, মানে মা বাবাকে বললো তোমাদের যখন হয়ে যাবে আমায় একটা কল করো, আমি চলে আসবো। তো ওইটাই হয়েছে। আর এদিকে এই তো আমাদের লাগেজ সব নামানো হয়ে গেছে, ফাইনালি আমরা গেটের মধ্যে ঢুকবো। তার আগে তো আরও কথা, মানে এতদিন রয়েছি, এত কথা বলেছি, কথা যেন ফুরাই না। তো এখানে বাবা মা সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি, কিছু ফটো তোলা হলো। আর ওই যে গেটের বাইরে মা বাবা দাঁড়িয়ে আছে, আমি ভেতরে ঢুকে একবার টাটা করে দিলাম। কি আর করব, আর তো কিছু করার নেই। যাই হোক, এদিকে তাও আমরা ভেতরে ঢোকার পরেও ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যতক্ষণ আমাদেরকে দেখা যায় গেটের বাইরে থেকে ততক্ষণ দাঁড়িয়েছিল। আর আমিও মানে এক জায়গাতেই, মানে মা বাবাকে যেখান থেকে দেখা যাচ্ছে সেখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। স্বপনকে বললাম তুমি যাও ওদিকে লাগেজ ফাগেজগুলো নিয়ে, আমি এখানে দাঁড়িয়ে আছি, হয়ে গেলে আমাকে হাত দেখিও, আমি চলে যাব। তো যাই হোক, তারপরে তো সব কিছু করে ঠোরে একদম পুরো বোর্ডিং পাস নিতে চলে এসেছি। আর এদিকে মা বাবা তো চলে গেছে, আমি আবার ভেতর থেকে ফোন করে বলে দিলাম যে তোমরা বেরিয়ে যাও, ওই গাড়িওয়ালাকে ফোন করো, ফোন করলে ও ওপরে আসবে আর কি। তো ওকে ফোন করেছে, ফোন করার পরে তারপরে ও চলে এসেছে, দিয়ে তারপরে মা বাবা বেরিয়ে গেছে। আর এদিকে আমরা একদম ভেতরে চলে এসেছি। তো আমাদেরকে যেতে হবে হলো গিয়ে নিচে, তো অনেকটাই টাইম হাতে ছিল, তাই জন্যে ভেতরে আমরা চলে এসেছি। আর প্রত্যেকবার তো মামাম যখন আসে তখন তো ছোটই থাকে, আসে বা বাড়িতে যখন আমরা যাই মামাম ছোট থাকে, তো সেরকম একটা মনে নেই। এবারে দেখছি যে একটু বড় হয়েছে, তো যা যা করছে সব কিছু মনে আছে। আর আমাদের ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তো এই 3 জনের বোর্ডিং পাস পাওয়া হয়ে গেছে। আর এদিকে তো চলে এসেছি, মানে সব চেকিং করে একদম বাসে চলে এসেছি, বাসে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর সব সময় জানো তো বাসে করে নিয়ে যায়ও না, মানে অনেক সময় কি হয় ডাইরেক্ট একদম ফ্লাইটে উঠিয়ে দেয়, কিন্তু এবারে দেখলাম বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা বাসে অলরেডি উঠে পড়েছি, তো এখন যাচ্ছি একদম ফ্লাইটে ওঠার জন্য। আর এদিকে দেখো, বাদিকে দেখো, চারিদিকে শুধু ইন্ডিগোর বাস, মানে ব্লু কালার যে বাসগুলো দেখা যাচ্ছে এই বাসগুলো হলো ইন্ডিগোর বাস, মানে ইন্ডিগো যে ফ্লাইটটা আছে সেই বাস। আর এখানে একটা আছে, এটার নামটা আমি ঠিক পড়তে পারলাম না, তো এখানেও একটা বাস দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু ইন্ডিগোর বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, বেশিরভাগ এই কোম্পানির বাসটাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ফ্লাইটটাও তোমাদেরকে দেখাবো যে ইন্ডিগো ফ্লাইটটা কীরকম হয়। বাসটা তো পুরো ব্লু কালার, সেটা তোমরা দেখতেই পেলে, আর ফ্লাইটটা হয় বেশিরভাগটাই সাদা। আর এই যে এইটা হলো আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এই হলো ফ্লাইট। এই যে আমরা উঠে পড়ছি, একদম চেকিং করে একদম উঠে পড়েছি আর উঠছি আর কি। আর এদিকে তো একদম সিটে বসে পড়েছি আমরা।
যেই ধারে সিটই পেতাম না কেন, মানে এই ধারে বলো ওই ধারে বলো, আমাদের একটা উইন্ডো থাকতোই। কারণ আমরা 3 জন, তো আমাদের একটা উইন্ডো পড়তোই। আর মাম্মাম অনেকক্ষণ দিয়েই বলছিল যে আমি কিন্তু জানলার ধারে বসবো, জানলার ধারে বসবো। যাই হোক, ও জানলার ধারে বসেছে আর খালি বসে অস্থির হয়ে যাচ্ছে, ছাড়ছে না কেন, এখনও ছাড়ছে না কেন। আর মা বাড়ি থেকে একটুখানি খিচুড়ি বানিয়ে দিয়েছিল, কারণ অনেক সকালবেলা আসা। আর এই দেখো ইন্ডিগো ফ্লাইটটা এরকম দেখতে হয়। বাসটা তো দেখলে পুরো ব্লু কালারের, আর ফ্লাইটটা হলো পুরো সাদা কালারের, সাদার মধ্যে হালকা ব্লু থাকে। তো যাই হোক, দুগ্গা দুগ্গা করে একদম পুরো আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে। আর এদিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো একদম মানে ইসেতে গেলে তারপরে স্পিড বাড়িয়ে দেবে। এই দেখো এখানে স্পিড একদম বেড়ে গেছে, মানে আমাদের ফ্লাইট ওড়ার জন্য একদম পুরো প্রস্তুত হয়ে গেছে। তো যাই হোক, আর হালকা সন্ধেও হয়ে এসেছিলো, কারণ আমাদের কলকাতাতে তো 5:30 বাজলেই সন্ধে হয়ে যায়, সন্ধে হয়ে এসেছিলো, তো ওই জন্যে আর কি। আর এদিকে দেখো কিন্তু ফ্লাইটের স্পিড বেড়ে গেছে এখন, মানে ওড়ার জন্য প্রস্তুত। তো যাই হোক, মাম্মাম খালি বলছে যে কখন উড়বে কখন উড়বে। তো এই দেখো যেতে 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 তো আমি ওকে বলছি যে দাঁড়া এক্ষুনি উড়বে, যে জোরে চলছে তো দেখবি এক্ষুনি উড়বে। তো ও অস্থির হয়ে গেছিলো। আমি প্রথমে ভেবেছিলাম ওর বোধহয় ভয় লাগবে বা কিছু, কিন্তু না, যখন একটু মানে ফ্লাইটটা উড়লো তখন শুধু মাম্মাম বলল যে উড়ি বাবা। তো যাই হোক, এই দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের ফ্লাইটটা উড়ে গেল। আর ওপর থেকে একবার ভালো করে দেখে নিচ্ছি আমার শহর কলকাতা। আমার মা বাবা হয়তো এই রাস্তা দিয়েই হয়তো যাচ্ছে গাড়ি করে। আর এই যে মানে কলকাতা এয়ারপোর্টটাও ভালো করে একবার দেখে নিলাম। আর এই যে ঘর বাড়ি সব রাস্তাঘাট সব কিছু একবার দেখে নিলাম। শহরটাকে আস্তে করে টাটা করে দিলাম, কারণ আবার কবে আসবো তার নেই ঠিক। আর এই যে এত বাড়ি ঘর রাস্তাঘাট দেখা যাচ্ছে, হয়তো এই রাস্তাঘাটের মধ্যেই কোনো একটা রাস্তার মধ্যে দিয়েই আমার মা বাবাও গাড়ি করে যাচ্ছে। তাই জন্য আমি ভেতরে বসে বারবার করে বলছিলাম যে এখান থেকেই টাটা করে দে দিদুকে দাদাইকে, আর মনে মনে বল যে দিদু দাদাই তোমরা একটু ওপরের দিকে তাকাও, দেখতে পাবে যে যেই ফ্লাইটটা উড়ে যাচ্ছে সেটাতেই কিন্তু আমরা যাচ্ছি। যাই হোক, এরকম বলছিলাম, ছাড়তে ইচ্ছেই করছিল না মা বাবাকে, কিন্তু কিছু তো করার নেই, যেতেই হবে। একটা সময় ছিল যেই সময়টা এতগুলো বছর ধরে মা বাবার সাথে আমরা মেয়েরা যারা মা বাবার সাথে কাটাই, মানে 22 বছর 23 বছর আমরা কিন্তু মা বাবার সাথে কাটাই। কিন্তু তারপরে এমন একটা সময় চলে আসে যে হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হয় যে বাড়ি যাব কিনা, মানে নিজের বাড়িতে যাব কিনা। এমন একটা সময় আসে, তখন হাজব্যান্ডকে জিজ্ঞেস করে তারপরে কিন্তু আমাদের মেয়েরা আর কি, মেয়েদেরকে নিজেদের বাড়িতে যেতে হয়। মানে কি সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, যে যাদের সাথে 22টা বছর কাটিয়ে এসেছি নিজের বাড়ি বলে, তাদের ছেড়েই এখন চলে আসতে হয়, আবার অন্য কারোর কাছ থেকে পারমিশন নিতে হয় আমার নিজের বাড়িতে যাওয়ার জন্য। তো কি আর করা যাবে, এইভাবেই চলে আসছে পুরো সারা কাল, এইভাবেই চলে আসছে, এইভাবেই চলে যেতে হবে, কিছু করার নেই। এখন আমার সাথে এরকম হচ্ছে, আর কদিন বাদে আমার মেয়ের সাথেও এরকম হবে। যাই হোক, এদিকে অনেকটাই আমরা দূরে চলে এসেছি, কিন্তু ফ্লাইটে বসলে সেটা তো বোঝা যায় না, অনেকটা দূরে চলে এসেছি। মামাম হঠাৎ করে বলছে দেখো আকাশের মেঘগুলো কি সুন্দর লাগছে, তো সেটাই দেখছিলাম, ভীষণ ভালো লাগছে। তো অনেকটা আসার পরে কিন্তু আমাদের ল্যান্ড করার টাইমও হয়ে গেছে। তো ল্যান্ড করার আগে আগে দেখো একদম বাইরে হালকা দেখা যাচ্ছে যে লাইট জ্বলছে। ব্যাঙ্গালোর শহরটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই উঁচুতে ছিল দেখে সেরকমভাবে ভিডিও ফুটেজটা আমি নিতে পারিনি। কিন্তু আমরা ল্যান্ড করব আর 10-15 মিনিটের মধ্যেই। ওখান থেকে ছেড়ে চলে এসেছি, যেরকম দেখাচ্ছিল সেম আমরা যখন ল্যান্ড করব সেরকমই দেখাচ্ছে। আর অনেকটা উঁচুতে রয়েছি দেখে আরও ছোট ছোট দেখাচ্ছে আর কি। তো মামামও ভালো করে একদম ভালো করে দেখছে, আর ও বলছে কোথায় আসলাম। তো আমি বলছি যে ব্যাঙ্গালোর আমরা চলে এসেছি। তো মামাম বলছে আমি বুঝতেই পারলাম না। আর ফ্লাইটের ভিতরে ওরা এত ঠান্ডা লাগছিল, প্রথমে যখন উঠলাম তখন সোয়েটার টুপিও
ওকে কিছুই পরাইনি। তারপরে ওকে মানে সোয়েটার, টুপি ব্যাগের সামনেই একদম হাতের সামনে রাখা ছিল, সেগুলো ওকে পরিয়ে দেওয়া হয়েছে। ইভেন ওর নয়, আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তারপরে স্বপনেরও খুব ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ওকে তো সোয়েটার টুপি পরিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমরা কিন্তু একদম ফ্লাইট থেকে নেমে পড়েছি, নেমে একদম হেঁটে যাচ্ছি লাগেজ নেওয়ার জন্য। মানে বাইরে তো বেরোতে হবে, বেরিয়ে তারপর লাগেজ নিতে হবে। আর এই যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সেমিনার 2। তো এটা হলো আর কি মানে নতুন বানিয়েছে আর কি। তো আমরা সেমিনার 2-এই আছি। আর এদিকে ডেকোরেশনগুলো এত সুন্দর ছিল, মানে বলার বাইরে। তো যেটুকু আমি পেরেছি সেটুকু আমি ভিডিও করেছি। আর এটা তো আর কি মানে বেরোনোর দিকটা, এয়ারপোর্টে ঢোকার দিকটা তো আরও সুন্দর, মানে এই সেমিনার 2-এরই ভেতরে ঢোকার দিকটা আরও সুন্দর, কিন্তু সেটা আমরা এখন তো দেখাতে পাচ্ছি না, সেটা একদম অন্য রুটে, তো দেখাতে পাচ্ছি না। আর এখানে দিওয়ালি দেখে, মানে কালী পুজো দিওয়ালি দেখে দেখো এখানে একটা কি সুন্দর বোর্ড দিয়ে একটা কেকের ডেকোরেশন করেছে। কেকটা কি সুন্দর বানিয়েছে এয়ারপোর্টের আর কি মানে বাইরের মাঝখানটাতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর মানে আসার পরে না, ব্যাঙ্গালোর আসার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম, আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর। আর আমরা যেই সেটাতে এসেছি, মানে ফ্লাইটে এসেছি, সেই ফ্লাইটে খাবার আর কি মানে দেয়নি, আমাদের কিনে খেতে হতো। তো ওই জন্য আমরা আর কি খাবার নিইনি। আর এমনিতেই তো সবাই জানো যে ফ্লাইটের খাবারের প্রচুর দাম হয়, তো ওই জন্য আমরা খাবার নিইনি। আর বেশিক্ষণ তো লাগে না, তাই জন্য নেমে পড়েছি। আর এই যে এয়ারপোর্টের ভেতরেই একটা পিৎজার দোকান আছে, আর তার পাশেই একটা বার্গারের দোকান আছে। তো স্বপন বলল কি খাবে, আমি বললাম বার্গারটাই নাও, বার্গারটা তো সেরকম একটা খাওয়া হয় না, পিৎজাটা তবুও খাওয়া হয়। তো স্বপন খুব তাড়াহুড়ো করছিল, তাড়াতাড়ি করো, না হলে আমাদের বাড়ি যেতে যেতে আরও অনেকটা লেট হয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া করে একদম পুরো বাইরে চলে এসেছি, যেখানে ওই গাড়িগুলো আর কি মানে বুক করতে হয়, সেই জায়গায় একদম বাইরে বেরিয়ে পড়েছি। দেখেছো বাইরেটাও কতটা সুন্দর। যাই হোক, গাড়ি বুকিং করে একদম পুরো গাড়িতে উঠে পড়েছি আর চলে যাচ্ছি আর কি মানে বাড়ির দিকে। তো গাড়িতে বসেছি, এত ঠান্ডা ওয়েদার, এত ঠান্ডা হাওয়া, মানে কি বলবো। আমরা গাড়িতে বসে বসে ভাবছি। আর এইটা হলো পুরো এয়ারপোর্টের রাস্তা, ওখান থেকে চলে যাচ্ছি। এই যে সামনেটা এরকম, সামনের দিকটা অনেকটাই ফাঁকা, মানে অনেকটা রাস্তাই আমরা ফাঁকা পাবো, কিন্তু তারপর থেকে একটুখানি জ্যাম হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সপ্তাহের শুরু সোমবার, তো সোমবার দিনই ছিল আমাদের ফ্লাইট। তো ওই জন্যেই আর কি একটুখানি জ্যাম পাবো যাওয়ার সময়। আর এয়ারপোর্টের রাস্তাটা একটু ফাঁকাই থাকে, এয়ারপোর্টের রাস্তা থেকে আর একটু গেলেই অনেকটা ফাঁকাই থাকে। তারপর থেকে আমাদের বাড়ির ওই দিকটা একটু জ্যাম পাওয়া যাবে, কারণ অফিস টাইম তো, আর সোমবার দিনকে। যাই হোক, তো এত ঠান্ডা লাগছে, স্বপনকে তাই বলছিলাম যে দেখো ওখানে কি গরম কাটিয়ে এসছি, এখানে কি ঠান্ডা। আর এই লাইটটা তো স্বপন এবার কলকাতা থেকে কিনে নিয়ে এসছে। আর আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আমি তো শুয়ে পড়েছি, আর স্বপন এদিকে লাইটটা খুলে আর কি মানে লাগেজ থেকে বের করে টেস্ট করছিল যে ঠিকঠাক সব কিছু আছে নাকি, লাইট ফাইটগুলো। তো দেখছে যে হ্যাঁ মোটামুটি সবই ঠিকঠাক আছে, তো ওইগুলোকে তাই জন্য একটুখানি জ্বালিয়ে ঠালিয়ে দেখছিল। আর তো এরকম লাইটটা এরকম দেখতে লাগছে। আর আমি একটুখানি হাত মুখ ধুয়ে একদম চেঞ্জ করে একটুখানি শুয়ে রয়েছি, আর ও আমার পাশে এসে এরকম লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে আর কি মানে টেস্ট করছিল যে ঠিকঠাক চলছে কিনা। আর এদিকে মাম্মাম তো এসেই একদম চেঞ্জ করে ওর মতো খেলতে শুরু করে দিয়েছে। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।